আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। অনেকে আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার কত লক্ষ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আর ব্যাংক স্টেটমেন্ট যে আমি দেখাবো কিভাবে, যদি আমি ব্যাংক স্টেটমেন্টটা সাজাই বা গোছাই তাহলে আমার সিওই বা ভিসা পেতে সুবিধা হবে, বা কত মাসের ব্যাংক স্টেটমেন্ট আমার দেখানো উচিত হবে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবার কাছে অনুরোধ রইল, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। এখন আসি ব্যাংক স্টেটমেন্ট আসলে কিভাবে গোছাবেন। আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে ব্যাংক স্টেটমেন্টটা কেন প্রয়োজন হয়। আপনি জাপানে লেখাপড়া করতে যাবেন, সেখানে লেখাপড়া করতে হলে প্রত্যেক বছরে মোটামুটি আপনার 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে, থাকা খাওয়া টিউশন ফি সবকিছু মিলায়ে। এখন যেহেতু আপনি স্টুডেন্ট, সেক্ষেত্রে এই টাকাগুলো খরচ করা আপনার পক্ষে সম্ভব না, যে কারণে একজন স্পন্সরের প্রয়োজন হয়, আর সেই স্পন্সরের ব্যাংক স্টেটমেন্টের প্রয়োজন হয়। এখন আপনার একজন স্পন্সর আছে, তার একটা ব্যাংক স্টেটমেন্ট আছে। এখন কিভাবে সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনারা দেখাবেন, ব্যাংক স্টেটমেন্ট কত দিনে দেখাতে হবে সেটা নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি এম্বাসি ফেস করেন সেক্ষেত্রে মোটামুটি আপনার 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট হলে হয়ে যাবে। অনেকে বলে যে ভাই, আমি তো এফডিআর করেছি 4 মাস হলো, এখন কি সেটা দেখাতে পারবো কিনা? হ্যাঁ, আপনি দেখাতে পারবেন। 3 মাস প্লাস এম্বাসিতে দেখানোর চেষ্টা করবেন। এখন সিওইর জন্য কয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, যেটা জাপানে ইমিগ্রেশনে সাবমিট করবেন, সেক্ষেত্রে সাধারণত অনেক স্কুল দেখাতে বলে 1 বছরের, অনেক স্কুল দেখাতে বলে 6 মাসের। এটা আসলে স্কুলের উপর নির্ভর করে, তারা অনেক সময় 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাই, আবার অনেক সময় 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট চাই। তো সেখানে আপনার ধরে নিতে হবে যে আপনার মোটামুটি জাপানে যখন আপনি সিওর জন্য অ্যাপ্লিকেশন করবেন, আপনার 6 মাস থেকে 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। এই 6 মাস বা 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হলে আপনাকে মোটামুটি 12 থেকে 14 লক্ষ টাকা দেখালেই এনাফ, এটা আমি মনে করি। অনেকে বলে 15 লাখ 20 লাখ দেখাতে হবে, বাট আমি যেটা মনে করি সেটা হচ্ছে 12 থেকে 14 লক্ষ টাকা দেখালেই আপনার জন্য যথেষ্ট। এরপর যে কথাটা আসে সেটা হচ্ছে, এই যে 12 থেকে 14 লক্ষ টাকা আসলে কিভাবে আমি রাখবো ব্যাংকে। অনেকে যেটা করে যে তারা এমন একটা ব্যাংক স্টেটমেন্ট দেয়, আজকে থেকে হয়তো বা সে 6 মাসের টার্গেট নিচ্ছে, অথচ তার 6 মাস আগের ব্যাংক স্টেটমেন্টে দেখলে দেখা যাবে যে সেখানে কোনো লেনদেন হয়নি। তারা মোটামুটি 2-3 মাসে 1-2 কোটি 2-5 কোটি টাকার লেনদেন করে, যেটা একটা অস্বাভাবিক লেনদেন। আপনি যাকে স্পন্সর দিতেছেন তার কিন্তু একটা লিগাল ইনকাম সোর্স থাকতে হবে, যে সে কোন মাধ্যম থেকে টাকাগুলো পায়, কিভাবে সে ইনকাম করে, এগুলো কিন্তু আপনাকে মোটামুটি সুন্দরভাবে গোছাতে হবে। এখন আমি সবসময় যে জিনিসটা রিকমেন্ড করি সেটা হচ্ছে, আপনি যদি নিজের ব্যাংক দেখাতে চান, সেক্ষেত্রে আপনি 6 মাস থেকে 8 বা 10 মাস হাতে সময় নেন। ব্যাংক স্টেটমেন্টের বিষয়ে আমি যে পরামর্শটা দিয়ে থাকি, আপনি যদি চিন্তা ভাবনা করেন যে হ্যাঁ, আমি জাপান স্টুডেন্ট ভিসায় যাব, সেক্ষেত্রে আপনি যে সেশনে যেতে চাচ্ছেন তার 8 থেকে 10 মাস আগে থেকে আপনি একটা পরিকল্পনা করবেন। প্রতি মাসে ব্যাংকে কথার কথা 2 লক্ষ টাকা রাখবেন। রাখার পর সেখান থেকে 50,000 টাকা তুলবেন, 1.5 লক্ষ টাকা জমা করবেন। অথবা আপনি 2 লক্ষ টাকা জমা করলেন, 1 লক্ষ টাকা তুললেন। তাহলে হবে কি, প্রতি মাসে যদি আপনি এইভাবে 2 লক্ষ টাকা করে জমা করেন, 1 লক্ষ টাকা করে তোলেন, তাহলে কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার প্রত্যেক মাসে হয়তো বা 2 লক্ষ টাকা ইনকাম, আপনি 1 লক্ষ টাকা খরচের জন্য তুলতেছেন, আর 1 লক্ষ টাকা আপনার সেভিং হচ্ছে। তো এইভাবে যদি আপনি 10 মাস করেন, 10 মাসে কিন্তু আপনার 10 লক্ষ টাকা সেভিং সেখানে হয়ে যাবে। এটা একটা লং টাইম প্রসেস। তো এইভাবে যদি আপনি দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার সিওই ইনশাল্লাহ 100% আসার সম্ভাবনা থাকে। কারণ সিওই আসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যার ব্যাংক স্টেটমেন্ট স্ট্রং থাকে তার সিওই এবং ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এইভাবে আপনি চাইলে হাতে সময় নিয়ে আপনার ব্যাংকটা গোছাতে পারেন। আর যাদের হাতে অল্প সময় আছে, হয়তোবা আপনাদের হাতে 6 মাস সময় আছে, তারাও এইভাবে আপনারা ব্যাংকে টাকা রাখতে পারেন। হয়তোবা অ্যামাউন্টটা একটু বাড়ায় দিলেন, যে প্রতি মাসে 4 লক্ষ টাকা আপনি ঢোকালেন,
মাসের একটা নির্দিষ্ট শেষ সময়ে এসে সেখান থেকে 2 লক্ষ টাকা তুললেন, 2 লক্ষ টাকা জমা রাখলেন। তো এইভাবে আপনি গোছাইতে পারেন ব্যাংক স্টেটমেন্টটা। এবং দিন শেষে যে ব্যাংক স্টেটমেন্টটা আপনি দিচ্ছেন, সঠিক বিশ্লেষণ করে কিন্তু আপনাকে দিতে হবে যে এই টাকাটা আপনার কোন জায়গা থেকে আসছে। আপনার যে স্পন্সর তার লিগাল ইনকাম সোর্স থেকে কিন্তু এটা দেখাইতে হবে। সুতরাং সবসময় মনে রাখবেন যে জাপানে ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার যে স্পন্সর রয়েছে তার লিগাল ইনকাম সোর্সটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে আপনার সিওইটা এবং ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। কারণ ব্যাংক স্টেটমেন্ট যত হার্ড হবে, আপনার সিওই এবং ভিসা পাওয়ার সম্ভাবনা তত বেশি হবে। আবার অনেকে একটা কাজ করে, সেটা হচ্ছে আগে কোনো লেনদেন নাই, হঠাৎ করে বড় বড় অ্যামাউন্ট তারা ব্যাংকে ঢোকায়, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, মাত্র 1 থেকে 2 মাস। তো এটা কিন্তু অস্বাভাবিকের ভিতরে পড়ে যাচ্ছে। এটা কিন্তু একটা সন্দেহজনক বিষয় হয়ে থাকে যে এত টাকা সে কোথায় পাচ্ছে। অনেকে একটা ভুল কাজ করে থাকে, সেই ভুল কাজটা হলো যে সে তার স্পন্সরের ইনকাম দেখাচ্ছে মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা, অথচ সে ব্যাংকে ঢুকাচ্ছে 10 লাখ, 12 লাখ, 15 লাখ টাকা প্রত্যেক মাসে, যেটা আসলে তার স্পন্সরের ইনকাম সোর্সের সাথে কিন্তু মিলতেছে না, সম্পূর্ণ অস্বাভাবিক মনে হচ্ছে। তো এই ডকুমেন্ট যখন আপনি ইমিগ্রেশনে জমা দিবেন, তখন কিন্তু আপনার সিওইটা আসার সম্ভাবনা খুবই কম থাকবে। আর আপনি যেভাবেই জমা দেন না কেন, সবসময় আপনার স্পন্সরের লিগাল ইনকাম সোর্সটা বের করবেন এবং আপনার স্পন্সরের যে ইনকাম রয়েছে সেই ইনকাম অনুযায়ী কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা গোছানোর চেষ্টা করবেন। তাহলে আপনার সিওই এবং ভিসা দুইটা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা গোছাবেন। তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।